বিয়ের রাতেই আমার ছেলের ঘর থেকে তীব্র চিৎকার শোনা যায়, আর সকালে ওরা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। আমি থমকে যাই, বুকের ভেতর একটা ধাক্কা লাগে। এই ঘটনার কোনো মানে হয়? বিয়ের রাত মানেই তো জীবনের সবচেয়ে আনন্দের রাত। ঘরজোড়া হাসি, আনন্দ, উলুধ্বনি, শঙ্খধ্বনি, আশীর্বাদে ভেসে যাওয়া একটা রাত। অথচ আমাদের বাড়ির শোভাযাত্রা থেমে গেছে সেই রাতেই। এদিকে কাল রাত ঠিক কটা বাজে ওদের ঘর থেকে প্রথম চিৎকারটা এসেছিল মনে নেই। শুধু মনে আছে আমি আতঙ্কে লাফিয়ে উঠেছিলাম। তারপর কয়েকটা ধাতব শব্দ, ধাতব কিছু পড়ে যাওয়ার আওয়াজ, আর সেই সঙ্গে একটা মেয়েলি আর্তনাদ। কিন্তু সেটা কি ছিল? ভয়, লজ্জা, আতঙ্ক, না অন্য কিছু? আমি আর আমার স্বামী একসঙ্গে দৌড়ে গেলাম ছেলের ঘরের দরজার সামনে। রুদ্র, দরজা খোলো! আমার স্বামী ধাক্কা দিলেন। কি হয়েছে? বৌমা, তুমি ঠিক আছো তো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম। ভিতর থেকে কোনো উত্তর নেই। আমার মেয়ে অনন্যা আর ছোট ভাইও ছুটে এলো। সবাই দরজার সামনে দাঁড়িয়ে, চোখে বিস্ময় আর আতঙ্ক, কিন্তু ঘর নিঃশব্দ। এরপর সকাল হয়। রুদ্র দরজা খুলে বেরিয়ে আসে। তার মুখ অদ্ভুতভাবে ফ্যাকাশে, ঠোঁট শক্ত করে চেপে আছে। ওর পাশে দাঁড়িয়ে আছে আমার নতুন বৌমা, অথচ শরীরে এক ফোঁটা সিঁদুর নেই। চোখ খোলা, মুখ শক্ত। মা, আমরা ডিভোর্স নিচ্ছি। রুদ্র এমন করে জানায় যেন ও কোনো সাধারণ খবর জানাচ্ছে। আমার মাথার ভেতর বজ্রপাত হয়। আরে, কি বলছিস তুই? আমার স্বামী বজ্রকণ্ঠে বলে ওঠেন। আমরা একসঙ্গে থাকতে পারবো না। এবার মেয়েটি বলে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে থাকি। এক রাতেই সব শেষ? এরপর রুদ্র আমাদের দিকে এক মুহূর্তের জন্যে তাকায় না, এক ঝটকায় বেরিয়ে যায়। আমি ছুটে গিয়ে ওর হাত ধরতে চাই, কিন্তু ও নিজেকে ছাড়িয়ে নেয়। আমার বুকে হাজারটা প্রশ্নের ঝড়। কি এমন ঘটল যা এক রাতের মধ্যে একটা সম্পর্ক ধ্বংস করে দিল? কেউ কিছু বলছে না, কিন্তু আমি জানি কিছু একটা আছে, একটা গভীর, ভয়ঙ্কর, লুকোনো সত্য যা আমার ছেলে গোপন করতে চাইছে। আমার মাথায় কিছুই ঢুকছে না। কাল সকাল থেকে আমাদের বাড়ির পরিবেশ এমন চুপচাপ হয়ে গেছে যেন কেউ মারা গেছে, অথচ কেউ কাঁদছেও না, চিৎকারও করছে না। শুধু একটা চাপা স্তব্ধতা, একটা ভয়, একটা অদৃশ্য দুর্যোগ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এদিকে রুদ্র নিজের ঘরের দরজা বন্ধ করে রেখেছে। নীলা, মানে আমাদের নতুন বৌমা, ওর বাবার বাড়িতে ফিরে গেছে। ওর বাবা মা এসে নিয়ে গেছে ওকে। একটাও বাড়তি কথা বলেনি কেউ। শুধু যাওয়ার আগে নীলা একবার আমার দিকে তাকিয়েছিল। আমি সেই দৃষ্টি কখনো ভুলবো না। ওর চোখে কান্না ছিল না, রাগও ছিল না, শুধু একটা গা শিউরে ওঠা শূন্যতা, যেন জীবন থেকে সব আলো নিভে গেছে, আর কিছুই বাকি নেই। আমি জানি, আমি নিশ্চিত জানি, ওর চোখে একটা গল্প ছিল, কিন্তু সেই গল্প বলার সাহস হয়নি, কিংবা ও চায়নি বলতেও। আমি রুদ্র দরজার সামনে গিয়ে দাঁড়াই, দরজায় টোকা দিই। বাবা, দরজা খোল, কথা বলবি না? ভিতর থেকে কোনো শব্দ নেই। রুদ্র, তোর মা বলছি, আমার সঙ্গে অন্তত কথা বল। কি এমন হলো যা এক রাতেই তুই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেললি? আবার নীরবতা। তারপর ধীর পায়ে দরজা খুলে যায়। রুদ্র দরজার ফাঁক দিয়ে আমাকে দেখে। ওর চোখ রক্তজবা ফুলের মতো লাল, ভেতরে একটা অবর্ণনীয় ক্লান্তি। আমি আস্তে আস্তে ঘরে ঢুকি। ঘরের ভেতর কেমন একটা অগোছালো অবস্থা। বিছানার চাদর ছিঁড়ে গেছে, জানালার পর্দা একদিকে হেলে পড়েছে, টেবিলের এক কোণে একটা ভাঙা গ্লাস পড়ে আছে,
আমি শিউরে উঠি। তুই নীলাকে মারধর করেছিস? আমি ফিসফিস করে বলি। রুদ্র চোখ বড় হয়ে যায়। মা, তুমি কি ভাবছো এসব? তাহলে বল, কি এমন ঘটলো? রুদ্র গভীরভাবে শ্বাস নেয়, তারপর নিচু গলায় বলে, মা, কিছু প্রশ্ন থাকলে উত্তর খোঁজার চেষ্টা করো না। সব সত্য জানলে তুমি হয়তো নিজেই সহ্য করতে পারবে না। আমি স্তব্ধ হয়ে যাই। আমার নিজের ছেলে, যে ছোটবেলায় মশার কামড় খেলেও আমার কাছে ছুটে আসতো, যে পড়তে গিয়ে ভুল করলে আমার হাত ধরে বসে থাকতো, সেই ছেলে আজ আমাকে বলছে আমি সহ্য করতে পারবো না। আমি কেঁপে উঠি। এদিকে রুদ্র আমার দিকে একবার তাকিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করে। কোথায় যাচ্ছিস? আমি জিজ্ঞেস করি। ও এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর নিচু স্বরে বলে, যেখানে সত্যটা লুকিয়ে আছে। এদিকে কিন্তু আমার মনে হচ্ছে সত্যটা আমাদের মধ্যেই লুকিয়ে আছে, এই বাড়ির ভেতর, আমাদের চোখের সামনে, শুধু আমরা দেখতে পাচ্ছি না। রুদ্র রাত 9টার সময় ফিরে আসে। আমি তখনও বসে আছি, এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে। ওর মুখটা দেখে আমার বুক কেঁপে ওঠে। এত কঠিন, এত শূন্য একটা চেহারা আমি আগে কখনো দেখিনি। যেন এক রাতেই ছেলেটা বুড়ো হয়ে গেছে। আমি আর অপেক্ষা করতে পারলাম না। সত্যিটা বলবি? আমি সোজাসুজি প্রশ্ন করি। এরপর রুদ্র আমার দিকে তাকায়, তারপর ধীরে ধীরে বলে, সত্যিটা খুব ভয়ঙ্কর মা। তুমি শুনলে হয়তো আমাকে ঘৃণা করবে। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। আমি তোর মা রুদ্র, সব সত্য শোনার অধিকার আমার আছে। এদিকে রুদ্র কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর বলে, বিয়ের রাতে যখন আমি ঘরে ঢুকলাম, নীলা খুব অদ্ভুত আচরণ করছিল। ওর চোখে কেমন একটা আতঙ্ক ছিল। আমি ভাবলাম হয়তো লজ্জা পাচ্ছে বা নার্ভাস লাগছে। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ও কেবল একটাই কথা বলছিল, আমার সঙ্গে থেকো না প্লিজ, আমাকে একা ছেড়ে দাও। আমি অবাক হয়ে যাই, কিন্তু কেন? রুদ্র এবার চোখ নিচু করে ফেলে, তারপর ঠোঁট চেপে ধরে বলে, মা, আমি যখন আলো নিভিয়ে ওর কাছে এগোলাম, ও আমাকে ঠেলে সরিয়ে দিল। আমি অবাক হয়ে গেলাম, কারণ ওর চোখের ভয়টা তখন আরো বেড়ে গেছে। আমি ওর হাত ধরতেই ও চিৎকার করে উঠল, ঠিক যেন ওর সামনে একটা দানব এসে দাঁড়িয়েছে। আমার গা ছমছম করে ওঠে। আমি ওকে শান্ত করতে চাইলাম, বুঝতে চাইলাম কি হয়েছে, কিন্তু হঠাৎ হঠাৎ ও কাঁপতে কাঁপতে বলে উঠল, তুমি আমার স্বামী না, তুমি রুদ্র না। আমার পুরো শরীর জমে গেল। আমি বিস্ফোরিত চোখে রুদ্রর দিকে তাকিয়ে থাকি। মানে, এটা কি বলছিস তুই? রুদ্র গভীর শ্বাস নেয়। নীলা ওর জীবন থেকে একটা বড় সত্য লুকিয়েছিল, মা, একটা ভয়ঙ্কর সত্য, যা আমি সেদিন রাতেই জানতে পারলাম। আমার গলা শুকিয়ে আসতেই টের পাই। কি সত্য? রুদ্র আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর খুব আস্তে বলে, নীলা ছোটবেলা থেকে মানসিকভাবে প্রচণ্ডভাবে ভুগেছে। ওর মধ্যে কোর আইডেন্টিটি ডিসঅর্ডার আছে মা। মানে একাধিক ব্যক্তি ওর মধ্যে বাস করে। আমি চমকে উঠি। মানে? রুদ্র এবার আস্তে আস্তে বলে, ওর ভেতর আরেকটা সত্তা আছে মা, একটা ছেলের সত্তা, যে ওর শরীরের দখল নিয়েছিল সেদিন রাতে। আমার মাথা ঘুরতে থাকে। রুদ্র শক্ত গলায় বলে, নীলা মাঝে মাঝে নিজেই জানে না সে কে। কখনো সে নীলা, কখনো সে অন্য কেউ। সেদিন রাতে সে আমাকে স্বামী হিসেবে নয়, একটা অপরিচিত পুরুষ হিসেবে দেখেছিল। ও আমাকে চিনতে পারেনি, তাই আতঙ্কে চিৎকার করেছিল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। রুদ্রর কণ্ঠ আরো গভীর হয়, আমি এই সত্য মেনে নিতে পারিনি মা। আমি জানতাম না কি করব।
যদি ওর চিকিৎসা করানো হয় হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। আমি জানি এটা আমার ভুল। আমি ওকে ফেলে এসেছি, পালিয়ে এসেছি, কিন্তু আমি পারিনি মা, আমি পারিনি। আমি স্তব্ধ হয়ে যাই। নীলা মানসিকভাবে অসুস্থ। ওর শরীরের মধ্যে আরেকজন বাস করে। আমি জানি না আমার কি করা উচিত। আমি জানি না এই সত্যটা আমি গ্রহণ করতে পারবো কি না। রুদ্র অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে থাকে। আমি শুধু জানি এই রাতের পর আমাদের পরিবার আর কখনো আগের মতো থাকবে না। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি।